আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগুন সন্ত্রাসীরা দেশের উন্নয়ন চায় না বলেছেন প্রধানমন্ত্রী। 50 জনকে দেয়া হলো বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ। ফেনীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রীর চিকিৎসায় ডাক্তারদের সর্বসাধ্য চেষ্টা। প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা 7 দিনের রিমান্ডে। খালেদা জিয়ার প্যারোল নিয়ে মন্ত্রীদের রসিকতার অভিযোগ বিএনপির। নাইকো মামলা থেকে অব্যাহতির আবেদনের পরবর্তী শুনানি 23 এপ্রিল। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ লালন পালনকারীরা কখনোই দেশের উন্নয়ন চায় না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনীতিকে টেকসই করতে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জনকারীদের প্রতি বছর বঙ্গবন্ধু ফেলোশিপ দিয়ে থাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এ ধারাবাহিকতায় বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণায় অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ সকল ক্ষেত্রে গবেষণা বাড়ানোর উপর গুরুত্ব দেন সরকার প্রধান। আমাদের অর্থনৈতিকভাবেও যথেষ্ট আমরা স্বাবলম্বিতা অর্জন করছি। আমি মনে করি যারা এখানে গবেষক আছেন আরও ভালো করে গবেষণা করুন, যাতে আরও কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি উৎকর্ষতা লাভ করতে পারে। দেশের উন্নয়ন বিরোধী, যুদ্ধাপরাধী, সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। জঙ্গিবাদ, সন্ত্রাসকে যারা লালন পালন করে তারা দেশের উন্নতি চায় না, কারণ স্বাধীনতার আদর্শেই যদি কেউ বিশ্বাস না করে তার দেশের মানুষের উন্নতি চাইবে কেন? তার নিজেদের কিছু সম্পদ বানানোর দিকে যতটা দৃষ্টি, নিজেদের ভাগ্য গড়ার যত দৃষ্টি, ততটা জনগণের দিকে না। গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি আর জায়গা তৈরি করতে গবেষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ফেনীর দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। সকালে মেডিকেল বোর্ড নুসরাতকে দেখে সর্বশেষ অগ্রগতি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পাঠান। ঘণ্টাখানেক পর সেখানকার চিকিৎসকরা নুসরাতের চিকিৎসার জন্য নতুন করে পরামর্শ দেবে বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল। সকাল 11টার দিকে বার্ন ইউনিটের সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি। ডাক্তার সেন বলেন, গতকাল রাতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা রাফির সর্বশেষ অবস্থা জানাতে বলেছিলেন। এরপর সকালে তার সর্বশেষ শারীরিক অবস্থার সব কাগজপত্র পাঠানো হয়। এদিকে নুসরাত হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন ও ওই মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক আফসার হোসেন ও সহপাঠী আরিফুল ইসলামকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফত উদ্দিনের আদালতে এই আদেশ দেন। অন্যদিকে সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। মাদ্রাসা ছাত্রীর মামলার তদন্তভার পিবিআইকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত 6 এপ্রিল আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার শরীরের 85% পুড়ে যায়। মন্ত্রীরা বেগম খালেদা জিয়ার প্যারোলের মুক্তির কথা বলে রসিকতা করছেন। প্যারোল নিয়ে তাদের বক্তব্য দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে আবারও হেয় প্রতিপন্ন করার চক্রান্তে নেমেছে। বেগম খালেদা জিয়ার হাঁটা চলা করতে অসুবিধা হয়, আদালতের নির্দেশেই ফাতেমা তার সঙ্গে আছে। এটাও হিংসুক সরকারের সহ্য হচ্ছে না। ফাতেমার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে বেতন দেয়া হচ্ছে না বলে 2-1টি গণমাধ্যমকে দিয়ে মিথ্যা রিপোর্ট করিয়েছে অভিযোগ করে রিজভী বলেন, অথচ ফাতেমার মা বলেছেন তারা নিয়মিত টাকা পান। ফাতেমার বাবাকে প্রাপ্য টাকা ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে। প্যারোল নিয়ে সরকারের উদ্দেশ্য সফল হয়নি বলেই এখন বেগম খালেদা জিয়াকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির। সরকারের আচরণে স্পষ্ট হয়েছে জনগণের নেত্রীকে জনগণ ও রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার জীবন পণবন্দি করেছে। এখন তার জীবন হুমকির মুখে ঠেলে দিয়ে প্যারোলের কথা বলছেন। দেশনেত্রীর জীবন ও চিকিৎসা নিয়ে এটিও সরকারের রসিকতা। মন্ত্রীসহ
তাদের নেতারা দেশনেত্রীর প্যারোল নিয়ে অস্থির। দেশনেত্রী তো স্বাভাবিক আইনি প্রক্রিয়াতেই জামিনে মুক্তি পাবেন। তাহলে ক্ষমতাসীনদের এই প্যারোলের কথা বলাটা তো দুরভিসন্ধিমূলক। নাইকো মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা বেগম খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি আগামী 23 এপ্রিল ধার্য করেছে আদালত। পুরানো ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে ঢাকার 9 নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। আইনজীবীরা জানান, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি। এজন্য বিচারক মামলার শুনানি আজকের মতো মুলতবি রেখে আগামী 23 এপ্রিল অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করেন। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের আইন মানতেই হবে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সচিবালয়ে অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স অ্যাটকো নেতাদের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী জানান, বিদেশি চ্যানেলে বা দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন অবৈধ। এজন্য ডাউনলিংক অপারেটর লাইসেন্স বাতিল সহ 2 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি জানান, দীর্ঘ 13 বছর ধরে আইন লঙ্ঘন করে বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে। এ ব্যাপারে ডাউনলিংক 2টি অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৈঠকে অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী জানান, বিদেশি চ্যানেলগুলোতে এখনও বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে। এসব চ্যানেলে ক্লিন ফিড সম্প্রচার নিশ্চিতের দাবি জানান তিনি। একই সাথে কেবল নেটওয়ার্ক অপারেশনস কার্যক্রম ডিজিটালাইজেশনে 1 বছর সময় বেঁধে দেওয়ার প্রস্তাব দেন অ্যাটকো নেতারা। চ্যানেল বন্ধ করার আদেশও দেইনি, আমরা কোনো অনুরোধও জানাইনি। আমরা শুধুমাত্র বিদেশি চ্যানেলে কোনো ধরনের বিজ্ঞাপন আইন অনুযায়ী না দেখানোর জন্য অনুরোধ জানিয়েছিলাম। সেই অনুরোধ কার্যকর না হওয়ার প্রেক্ষিতে আমরা 1 এপ্রিল তাদেরকে নোটিশ দিয়েছি। আইন যদি কেউ না মানে তাহলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে, এবং আইন যদি কেউ না মানে তাহলে তাদের 2 বছরের কারাদণ্ড হতে পারে। টেলিভিশন শিল্পকে বাঁচানো দুষ্কর হয়ে যাচ্ছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে, এবং এটার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের ক্লিন ফিড না থাকাতে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো বাইরে থেকে আসছে, এবং সে বাইরে থেকে দেখানো হচ্ছে যেখানে আমাদের কোনো ভূমিকা নাই। সারা বিশ্বে এবং পাশের দেশেও ডিজিটাইজেশন হয়ে গেছে টেলিভিশন চ্যানেল কেবল অপারেটরদের, যারা এই ট্রান্সমিশনটা আনে, কিন্তু আমাদের দেশে এখনও সেটা হয়ও নাই এবং কোনো সময় বেঁধে দেওয়া হয় নাই। এবং এটা নিয়ে আমরা অনেকবার বলেছি, বিগত যখন আমাদের বিগত তথ্যমন্ত্রী ছিল তখনও আমরা এটি নিয়ে কথা বলেছি, কিন্তু এই ব্যাপারে কোনো রকম অগ্রগতি হয় নাই। বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার আগে বিএনপির কাউন্সিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলেছেন, কাউন্সিল করার মতো রাজনৈতিক পরিবেশও নেই। বিপুল সংখ্যক নির্বাহী কমিটির সদস্য সহ নেতাকর্মীরা কারাগারে, অনেকে আত্মগোপনেও। এ অবস্থায় কাউন্সিল সম্ভব নয় বলে জানান তারা। বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালের 19 মার্চ। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর কাউন্সিল করতে হবে। সেই হিসেবে এবছরই দলটির কাউন্সিল হওয়ার কথা, কিন্তু বিএনপি নেতারা জানিয়েছেন কাউন্সিল করার মতো রাজনৈতিক পরিবেশ এখন নেই। 1 বছরেরও বেশি সময় কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবে মুক্ত হবেন তার উপরই নির্ভর করছে দলের কাউন্সিল। ম্যাডামের মুক্তির উপর বহু কিছু নির্ভর করতেছে। কাউন্সিল ডিউ হয়েছে আমাদের। সাপোজ এখন যদি কালকে যদি আমি কাউন্সিল ডাকি, হাজার হাজার গায়েবী মামলায় আমার সব জেলার প্রেসিডেন্ট সেক্রেটারিরা, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনেক কর্মকর্তা সদস্য জেলখানায় আছে, কিংবা তারা গ্রেপ্তার এড়িয়ে চলছে, তারা তো কাউন্সিলে যোগদান করতে পারবে না। তাহলে আমাদের কাউন্সিলে তো কাউন্সিলরের উপস্থিতি সংকট হবে। যদি কাউন্সিল মানে যদি প্রতিনিধিত্বশীল একটা পরিষদ হয়, তাহলে সেরকম একটা প্রতিনিধিত্বশীল পরিষদ বসে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিবেশ এখন নাই। তবে কাউন্সিল না হলেও তৃণমূল অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনের কাজ চলছে বলে জানান নেতারা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা বা বিভিন্ন অঙ্গ দলের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন, এবং এটা আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী উনি করছেন। যারা সবচেয়ে যোগ্য বলে ইতিমধ্যে নিজেদের প্রমাণ করতে পেরেছেন, যারা সাহসী, যারা সৎ, যারা
দলের মর্যাদাকে ঊর্ধ্বে তুলে রাখার ক্ষমতা রাখেন তাদেরকে দিয়ে করা হবে। নানাভাবেই দলের অনেক জায়গায় মৃত্যুবরণ করেছে, অনেকগুলো পদ খালি আছে, এসব জায়গা অবিলম্বে পূরণ করে নূতন উদ্যমে মাঠে নামার মতো নূতন রক্ত সঞ্চালন প্রয়োজন এখন বিএনপির মধ্যে। বিরূপ রাজনৈতিক পরিবেশের মধ্যেও দল পুনর্গঠন করে আরও শক্তিশালী করা হবে বলে জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর রূপনগরের অ্যাগ্রোভিটার মোড়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ মুহিব। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো। মুহিব, অভিযানে এখন পর্যন্ত কোন কোন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? হ্যাঁ সিফাত, আপনি জানেন যে বিআইডব্লিউটি এর এই 26 দিনের আজকে সহ 26 দিন ধরে তাদের এই অভিযান চলছে। এই মুহূর্তে আমি আছি আশুলিয়া এলাকার রুস্তমপুরে। সেই রুস্তমপুরের বেশ কয়েকটি স্থাপনা ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে। এখানে আপনি জানেন যে এখানে আমিন মোহাম্মদ গ্রুপের তাদের একটি প্রজেক্ট রয়েছে। সেখানে এই নদীর তুরাগ নদীর পাশ দিয়েই তারা একটি সড়ক করেছিলেন। সেই সড়কটিও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া এখানে একটি অ্যাগ্রোভিটা আমরা দেখেছি, যেটি পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানিয়েছেন যে এই অ্যাগ্রোভিটা প্রজেক্টটি তাদের বিআইডব্লিউটি এর জমির মধ্যেই পড়েছে, যে কারণেই তারা এখানকার সব ধরনের স্থাপনা ভেঙে দিয়েছেন। এছাড়া আপনি জানেন যে কয়েক ধাপেই কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে। তৃতীয় ধাপের দ্বিতীয় দিনের এই অভিযানে আজকে এই পর্যন্ত প্রায় 14 লাখ টাকার নিলাম হয়েছে। এখানে বিশেষ করে যারা সরকারি জমি ব্যবহার করে বালুর ব্যবসা করছেন এবং অন্যান্য ব্যবসা করছেন, সেই সব ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের বালু সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হয়েছে, যেটি নিলাম হয়েছে। এবং এখন আজকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলবে। সেই অভিযানের সামনে বেশ কয়েকটি আমরা এখানকার স্থানীয় যারা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের জমির মধ্য দিয়ে অনেক ব্যক্তিগত জমি রয়েছে। সেই জমিগুলো কোনো ধরনের নোটিশ ছাড়াই ভাঙা হচ্ছে, যেটি তারা আপত্তি জানিয়েছেন। তবে বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটি বলেছেন যে এই নদী রক্ষার জন্য যে কোনো ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে এই অভিযান চলবে। এবং এই অভিযান তারা বিশেষ করে তুরাগ নদীর যে উদ্ধারের যে অভিযান, সেই অভিযানটি রোজার আগেই তারা শেষ করতে চান। এই ছিল সিফাত আমার কাছে তুরাগ উদ্ধারের যে কর্মতৎপরতা বিআইডব্লিউটি এর, সেই ধন্যবাদ। মহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন আশুলিয়ার রুস্তমপুর থেকে উচ্ছেদ অভিযানের সংবাদ। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। কঙ্কাল বিক্রি নিয়ে রাজশাহীতে ছাত্রলীগের 2 গ্রুপে সংঘাত। হেলথ টেকনোলজি ইনস্টিটিউট অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা। কাল শুরু ভারতের লোকসভা নির্বাচন। জনমতে এবারও এগিয়ে বিজেপি। মোদীকেই আবার ক্ষমতায় চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। কঙ্কাল বিক্রি ইস্যুতে ছাত্রলীগের সংঘাতের জেরে রাজশাহী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, কঙ্কাল বিক্রি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ক্যাম্পাসে উত্তেজনা থাকায় তা নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য হেলথ টেকনোলজি বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করা হয়েছে। অধ্যক্ষ ডক্টর ফারহানা হক জানান, ক্যাম্পাসের ছাত্রদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত 11 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রাত পোহালেই শুরু ভারতে 17তম লোকসভা নির্বাচনের ভোট। এবার 7 দফায় ভোট শেষ হবে 19 মে। লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনেরও ভোট হবে 4টি রাজ্যে। দীর্ঘ এই নির্বাচন প্রক্রিয়ার খুঁটিনাটি নিয়ে মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বিশ্বের বৃহত্তম সংসদীয় গণতন্ত্রের দেশ ভারতের 90 কোটি ভোট নিতে হিমশিম খেতে হয় দেশটির নির্বাচন কমিশনকে। তাই ভোট চলে কয়েক দফায়। এবার 29 রাজ্যে 545টির মধ্যে 2টি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত হয়
ভোট হবে 543টি আসনে। সর্বশেষ জনমত জরিপে গেলবারের মতো শক্ত অবস্থান না হলেও অন্যান্য দলের তুলনায় এগিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। টানা দ্বিতীয় দফায় জোট সরকার গঠনের আভাস দিয়েছে প্রায় সবগুলো জনমত জরিপ। আর কংগ্রেসের আসন গতবারের চেয়ে বাড়ার আভাস থাকলেও সরকার গঠনের ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হবে দলটির নেতৃত্বাধীন ইউপিএ জোট। এবার প্রথম দফায় 11 এপ্রিল ভোট হবে অন্ধ্রপ্রদেশ, মণিপুর, আসাম সহ 20 রাজ্যের 91টি আসনে। 18 এপ্রিল হবে ত্রিপুরা ও উত্তরপ্রদেশ সহ 13টি রাজ্যের 97টি আসনের ভোট। 23 এপ্রিল তৃতীয় দফায় ভোট হবে উড়িষ্যা, ছত্তিশগড়, গুজরাট সহ 14 রাজ্যের 115টি আসনে। 29 এপ্রিল ভোট হবে মধ্যপ্রদেশ ও রাজস্থান সহ 9 রাজ্যের 71টি আসনে। পঞ্চম দফায় উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড সহ 7 রাজ্যের 51টি আসনে ভোট হবে 6 মে। 12 মে ভোট হবে নয়াদিল্লি ও হরিয়ানা সহ 7 রাজ্যের 59টি আসনে। সবশেষ 19 মে সপ্তম দফায় হিমাচল ও পাঞ্জাব সহ 8 রাজ্যের 59টি আসনে ভোট নেওয়ার মাধ্যমে শেষ হবে নির্বাচনের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। লোকসভার পাশাপাশি অন্ধ্র, সিকিম, অরুণাচল ও উড়িষ্যায় হবে বিধানসভা নির্বাচনও। এই প্রক্রিয়ায় ভোট শেষ করতে সময় লাগবে প্রায় 1.5 মাস। 2014 সালের লোকসভা নির্বাচনে ভোট হয়েছিল 9 দফায় 35 দিন ধরে। মাত্র 4 দিনে শেষ হয় 1980 সালের নির্বাচন, যা ভারতের সবচেয়ে স্বল্প সময়ে সমাপ্ত নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া দীর্ঘ হওয়ার কারণ হিসেবে স্থানীয় পুলিশের দলীয়করণ এবং সহিংসতায় ক্ষমতাসীনদের পক্ষ নেওয়ার প্রবণতাকে দুষছেন বিশেষজ্ঞরা। ভোটারদের আচরণ প্রভাবিত করে গ্রহণযোগ্য দলকে ক্ষমতায় আনার কৌশলও এটি। এছাড়া পর্যাপ্ত জনবল এবং প্রশিক্ষণের অভাবকেও দায়ী করেছেন কেউ কেউ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের মাধ্যমে বিজেপি আবারও সরকার গঠন করতে পারলে কাশ্মীর সংকট সমাধানের কিছুটা সম্ভাবনা দেখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে আলাপচারিতায় এই মন্তব্য করেন ইমরান। তার মতে ভারতে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হলে কাশ্মীর সংকট নিয়ে মধ্যস্থতা উদ্বেগজনক দিকে মোড় নিতে পারে। বিজেপির শাসনামলে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমরা নির্যাতনের অভিযোগ থাকলেও কাশ্মীর সংকট সমাধানে এই দলের ওপরই আস্থা রাখতে চান ইমরান। তবে আগামী কয়েক সপ্তাহে নির্বাচন চলাকালে বিজেপি হেরে যাবার ইঙ্গিত পেলে পাকিস্তানে আবারও ভারতীয় হামলার শঙ্কাও করছেন তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আগুন সন্ত্রাসীরা দেশের উন্নয়ন চায় না বলেছেন প্রধানমন্ত্রী। 50 জনকে দেয়া হলো বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ। ফেনীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রীর চিকিৎসায় ডাক্তারদের সর্বসাধ্য চেষ্টা। প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা 7 দিনের রিমান্ডে। খালেদা জিয়ার প্যারোল নিয়ে মন্ত্রীদের রসিকতার অভিযোগ বিএনপির। নাইকো মামলা থেকে অব্যাহতির আবেদনের পরবর্তী শুনানি 23 এপ্রিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।